হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। প্যান্ডেমিক অবস্থা তোমরা বাসায় থেকে দুনিয়া কলেজের যে ক্লাস হচ্ছে সেগুলো তোমরা সঠিকভাবে ফলো করছো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। এবং আমাদের সেমিস্টার পরীক্ষা অচিরেই আরম্ভ হবে। তোমরা সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। আমার যে পঠিত বিষয় আজকে সেটা হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। সেটা আমরা আরম্ভ করেছি গত ক্লাসে। আজকে আমরা সেই ক্লাসটাই ধারাবাহিকভাবে আমরা আরম্ভ করব। এস ব্লক মৌল আমরা ওই দিন পুরোপুরি শেষ করতে পারি নাই। আপনার এস ব্লক মৌল দিয়ে আমরা আরম্ভ করব, তারপর যতটুকু পারি আমরা শেষ করব। তাহলে এস ব্লক মৌল, তাহলে এস ব্লক মৌলগুলো কি? এস ব্লক মৌলগুলো সাধারণ সংকেত ছিল NS1 NS2। এই দুইটি মৌলকে বলবো আমরা এস ব্লক মৌল। যদি যেই মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করার পর যদি ইলেকট্রন বিন্যাস NS1 হয় সেটাকে বলবো আমরা এস ব্লক মৌল, অথবা NS2 হলে এটাকে বলবো আমরা এস ব্লক মৌল। তাহলে NS1 N এর মানগুলো কী হবে? N এর মানগুলো হবে 1 2 3 4 5 6 7। তাহলে N এর মান 7টা হতে পারে। NS1 NS2 NS3 NS4 NS5 NS6 NS7। তাহলে আমরা এস ব্লক মৌলগুলো আমরা চিহ্নিত করবো কীভাবে? ইলেকট্রনিক বিন্যাসের মাধ্যমে। তাহলে মৌলগুলার ইলেকট্রনিক বিন্যাস জানতে হলে প্রথমে মৌলগুলার কি পারমাণবিক সংখ্যা জানতে হবে। তাহলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলোকে আমরা কি ব্লকে ভাগ করবো। তাহলে এস ব্লক মৌলগুলোর প্রথম যে মৌলটা এটা হলো হাইড্রোজেন, NS1 হাইড্রোজেন। তাহলে এটা সর্ববাহিত শক্তিশালী ইলেকট্রনটা কি? NS1 1s1, এই জন্য এটা এস ব্লক মৌল। তারপর দ্বিতীয় মৌল এস ব্লক মৌলটা কি? লিথিয়াম, 1s2 2s1। তৃতীয় এস ব্লক মৌল কি? সোডিয়াম, 11 1s2 2s2 2p6 3s1। এবং চতুর্থ এস ব্লক মৌল যেটা সেটা হলো পটাশিয়াম, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এভাবে চতুর্থ এস ব্লক মৌল রুবিডিয়াম, এটা 37 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এভাবে পঞ্চম ষষ্ঠ এস ব্লক মৌলের নাম হলো সিজিয়াম, CS, এটা হলো 55। তাহলে এটা ভাবে গিয়ে কী হবে? 4 5s1। এটা 5s1, এটা 6s1। তারপরে লাস্ট যে এস ব্লক মৌল সেটা হলো ফ্রান্সিয়াম, এটা হলো 87, এটা হলো 7s1। তাহলে দেখো এই যে এস ব্লক মৌল জুড়ে এস ব্লক মৌল যদি সবচেয়ে সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা যদি এস অরবিটালে প্রবেশ করার পর যদি মৌল ইলেকট্রন বিন্যাস S1 হয় তখন সেটাকে আমরা কি এস ব্লক মৌল বলবো। তাহলে এরকম এস ব্লক মৌল আমরা কি পাইলাম? এখানে 7টি পাইলাম। আবার NS2 মৌল পাবো আবার আমরা 7টি। তাহলে NS1গুলো আমরা দেখলাম কি? তাহলে এই মৌলগুলোর ইলেকট্রনিক বিন্যাসগুলো আমাদের প্রতিটা মৌলের সঠিকভাবে জানা থাকতে হবে। ইলেকট্রনিক বিন্যাস কীভাবে লিখতে হয় গত ক্লাসে আমরা তোমাদেরকে দেখিয়েছি। ইলেকট্রন বিন্যাস লেখার যে নিয়ম আহ্বান নীতি অনুসারে, এগুলো কিন্তু সব আহ্বান নীতি অনুসারে আমরা করেছি ইলেকট্রন বিন্যাসগুলো। এরকম আমরা 118টি মৌলের ভিতরে এই এস ব্লক মৌল পাবো আমরা 14টি। তাহলে 14টি মৌলই কিন্তু আহ্বান নীতি অনুসারে তুমি করতে পারবে। এবং এইভাবে তুমি 99টি মৌল 118টি মৌলের ভিতরে 99টি মৌল তুমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আর যে 19টি মৌল থাকবে সেটি একটু ব্যতিক্রম আহ্বান নীতি মেনে চলো না, সেগুলো কীভাবে করতে সেগুলো আমি দেখাই দিব। তাহলে আমরা S1 যে 7টি মৌল সেই 7টি মৌল আমরা পেয়ে গেলাম। তারপরে S2 NS2 যে
NH2 আরও 7টি মৌল আছে, তাহলে সে 7টি মৌল কি আমরা একটু দেখি। তাহলে প্রথমে NH2 মৌলটা হলো হিলিয়াম, আমি ওইগুলোতেই আমি লিখে দিচ্ছি আর আমি ইয়ে করতেছি না। তারপরে দ্বিতীয় একজন মৌল ম্যাগনেসিয়াম, তারপরে তৃতীয় অ্যাসবেরিক মৌল ক্যালসিয়াম, চতুর্থ অ্যাসবেরিক মৌল হলো স্ট্রনশিয়াম, দুই নম্বর মৌলটা হলো বেরিলিয়াম, বেরিলিয়াম। 3 নম্বরটা হলো ম্যাগনেসিয়াম, 4 নম্বরটা হলো ক্যালসিয়াম, 5 নম্বরটা হলো স্ট্রনশিয়াম, 6 নম্বরে যে মৌল 6 নম্বর মৌল হলো বেরিয়াম, 8 নম্বর মৌল হলো কি রেডন। তাহলে দেখো এখানে আরও আমরা 7টি অ্যাস ব্লক মৌল পেয়ে গেলাম। তাহলে S1 এবং S2, এখানে N এর মান হলো N সমান সমান কি 1 2 3 4 5 6 7, এরকম কি N এর মান 7টার মধ্যে এগুলো 7টা আমরা অ্যাস ব্লক মৌল পেলাম। তাহলে এগুলো আমরা বাইর করার উদ্দেশ্যটা কি? এগুলো উদ্দেশ্য হলো এই যে ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা সঠিকভাবে জানি এবং অ্যাস ব্লক মৌল যদি বাইর করতে পারি, তখন যখন আমরা পর্যায় সারণী পড়বো তখন এই জিনিসগুলো আমার কাজে লাগবে। এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে কোন মৌলটা কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থিত সেগুলো আমরা বাইর করবো, একটু পরেই আমরা এখানে আসবো। তাহলে আমরা অ্যাস ব্লক মৌলগুলো পেয়ে গেলাম কি ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে। এখন আবার আমরা দেখবো পি ব্লক মৌল। এরকম পি ব্লক মৌল আমরা পাবো 36টি। তাহলে 36টি পি ব্লক মৌল আমাদের জানতে হবে। অ্যাস ব্লক মৌল আমরা 14টি দেখলাম, এরকম 36টি পি ব্লক মৌল আমাদের জানতে হবে এবং এই মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল। এগুলো তোমার জানা থাকতেই হবে। তুমি যদি রসায়নের জিনিসকে তুমি ভালোভাবে পড়তে চাও, রসায়নকে ভালোভাবে বুঝতে চাও, তাহলে এই মৌলগুলোর প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস সহ মৌলের পারমাণবিক সংখ্যা তোমার জানা থাকতে হবে। তাহলে এবার দেখি আমরা পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌল কয়টি? পি ব্লক মৌল আছে মোট 36টি। 36টি আছে পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা কী হবে? NH2 NP1 থেকে NP6। তাহলে এরকম কি 36টি মৌলকে আমরা বলবো পি ব্লক মৌল। তাহলে দেখো, তাহলে এখানে N এর মানটা করতে আরম্ভ হবে। এখানে N এর মান আরম্ভ হবে N equal to 2 3 4 5 6 7, এরকম কি 2 নম্বর পর্যায় থেকে কি আমরা পি ব্লক মৌলগুলো পাবো। তাহলে আমরা দেখি পি ব্লক 36টি মৌল কী কী। তাহলে প্রথমে দেখি NH2 NP1, এরকম এখানে 6টি মৌল আমরা পাবো। তাহলে প্রথম এই ব্লক মৌলটা হলো বোরন, এটা হলো 5টা ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p1। তারপর দ্বিতীয় যে P1 মৌল সেটা হবে কি, তারপরটা হলো অ্যালুমিনিয়াম, এটা হলো 13 1s2 2s2 2p6 3s2 3p1। তারপরে চতুর্থ তৃতীয় অ্যাস ব্লক মৌল হলো আর্সেনিক। চতুর্থ অ্যাস ব্লক মৌল হলো তোমার গ্যালিয়াম 31 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10 4s2 4p1। আমরা কিন্তু এই ইলেকট্রনিক বিন্যাসগুলো কিন্তু আমরা আহ্বান নীতি করার পর গত ক্লাসে কীভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি। এগুলা আবার সাজায় নিতে হয়, আমি কিন্তু ওই সাজাই লিখতেছি, বইয়ে তোমাদের যেভাবে আছে। তারপরে চতুর্থ
P1 মৌল যেটা সেটা হলো ইন্ডিয়াম, এটা হলো 49, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, তারপরে 4s2 4p6 4d10 4d10, তারপরে 4d10, তারপরে 5p1, তারপরে চতুর্থ পঞ্চম এস ব্লক P1 মৌল যেটা সেটাকে হলো থেলিয়াম, এটা হলো 81, তাহলে 1s2 2s2 2p6 5s2 5p1, থেলিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, তারপরে 4p6 4d10, তারপরে 4f14, তারপরে 5s2 5p6, তারপরে 5d10, তারপরে 6s2 6p1, তারপর লাস্ট যেটা সেটা হলো নিওনিয়াম NaNH, এটা হলো 113 নম্বর মৌল। তাহলে এটা আমি আর লিখলাম না, এটা আমরা লিখলাম কি 7s2, তারপরে 7p1। তাহলে এরকম আমরা কি P1 এর এগুলো আমরা 6টি মৌল পেলাম, 1 2 3 4 5 6। তাহলে এরকম P2 আমরা আরো 6টি মৌল পাবো, NS 2NP2, এরকম NS2 NP3, NS2 NP4, NS2 NP5, NS2 NP6। তাহলে এরকম আরো আমরা কি এখানে পাবো 6টা, এখানে পাবো 6টা, এখানে পাবো 6টি, এখানে পাবো 6টি, আবার এখানে পাবো 6টি। P5, তাহলে এরকম আরো 6 এখানে 6টি, আর এখানে 1 2 3 4 5 5 30, তাহলে এখানে মোট 36টা আমরা কি আমরা পি অরবিটালের মৌল আমরা 36টি পাবো, যেগুলো আমরাকে পি ব্লক মৌল বলবো। তাহলে এই 36টি মৌল এবং এস ব্লকে 14টি মৌল, মোট 40টি মৌল, তো 50টি মৌল আমাদেরকে কি মনে রাখতে হবে, কারণ এইগুলোকে বলা হয় আদর্শ মৌল এবং প্রতিনিধিত্ব মৌল। রসায়নের সব কিছু নিয়ন্ত্রণ করে এই মৌলগুলো। তাহলে যার কারণে এই মৌলগুলার পারমাণবিক সংখ্যা সহ, এটা ইলেকট্রন বিন্যাস সংখ্যা সহ, কোন মৌলটা কোন পর্যায়ে কত নম্বর গ্রুপ কোন ব্লকে, সবগুলো আমরা জানা থাকতে হবে। তাহলে আমরা পি ব্লক মৌলগুলো আমরা জেনে গেলাম। আবার আমরা যখন পিরিয়ডিক টেবিলে আমরা বসাবো তখন আবার এইগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করতে হবে, তখন কইরা আবার আমরা এগুলো বসায় দেখব যে আমরা যে ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে জানতে গেলে তুমি পিরিয়ডিক টেবিল সঠিকভাবে পারবে। যদি প্রতিটা মৌলের ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে তোমার জানা না থাকে তাহলে তুমি কিন্তু পিরিয়ডিক টেবিল সঠিকভাবে পড়তে পারবে না। তাহলে আমরা এরকম আবার দেখি ডি ব্লক মৌল। এরকম ডি ব্লক মৌল আছে মোট 41টি, 4টা ডি আছে। 4টা ডি কি কি? ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস
n-1 d থেকে n-1 d থেকে কি ns 1 থেকে 2, এটা হলো ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস। d1 থেকে 10, n-1 d1 থেকে ns12 এরকম কি এই যে ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটাই কি এরকম যদি ইলেকট্রন বিন্যাস থাকে বাইরের শক্তি স্তরের মৌলের, তখনই আমরা এটাকে বলবো কি ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল হবে আরম্ভ হবে n এর মান কি দ্বারা আরম্ভ হবে, n = 3 দ্বারা আরম্ভ হবে, 4 5 6 7। তাহলে ডি ব্লক মৌলটা আরম্ভ হবে কোত্থেকে, চতুর্থ পর্যায় থেকে আরম্ভ হবে। কেন, n এর মান যখন 4 হবে তখনই কি ডি ব্লক মৌলটা আসবে, তখন কি 3D থেকে ডি ব্লক মৌলটা আরম্ভ হয়। তাহলে 3D এখানে 10টি মৌল আছে, এটা আমাদের জানতে হবে। 3D মৌল আর আছে 4D মৌল। 3D মৌল আর 4D মৌল, এ 10 20টা মৌল আমাদেরকে কি জানা থাকতে হবে। তাহলে 3D মৌলগুলো কি কি একটু দেখে নিই আমরা। স্ক্যান্ডিয়াম 21, ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d1 4s2। আমি কিন্তু সরাসরি লিখে বলতেছি ইলেকট্রন বিন্যাস, এখন কিন্তু আমি আহ্বানিত অনুসারে লিখি না, বইয়ে যেভাবে আছে সরাসরি সেভাবে লিখতেছি। আহ্বানিত তোমাদেরকে আগে শিখিয়েছি, তোমরা কিন্তু প্রথমে এগুলো আহ্বানিত অনুসারে করবে, তারপর সাজাবে, না হলে কিন্তু ভুল করে ফেলবে। তারপর স্ক্যান্ডিয়ামের পরে হলো টাইটেনিয়াম 22, তাহলে সেই মৌলটার কি ইলেকট্রন বিন্যাস 1s2, তারপরে দিয়ে আমরা কী হবে 3d2 4s2। তারপরে ভ্যানাডিয়াম 23, 1s2, তারপরে দিয়ে কী হবে 3d3 4s2। তারপরে হলো ভ্যানাডিয়াম 23, তারপরে হলো কুমিয়াম 24, 1s2। এই মৌলটা ইলেকট্রন বিন্যাস আমি আবার লিখে দিচ্ছি, কারণ এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d5 4s1। দেখো এইখানে ইলেকট্রনের ব্যতিক্রম, কারণ এখানে লাস্ট ইলেকট্রনটা কি 3d-তে 4s খালি রেখে 3d-তে গেছে। যদি তুমি এটা আহ্বানিত অনুসারে লেখো তাহলে এটা আমরা কীভাবে লিখবো, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d কি 4 হওয়ার কথা ছিল। এই ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা ছিল, এরকম মনে হয় না হয়ে কি হলো, এটা এই 4sকে খালি রেখে এটা কি 3d-তে চলে গেছে, এখানে 5 হয়েছে, এটা 1 হয়েছে। তাহলে এইরকম হওয়ার কারণে এটা কি ব্যতিক্রম, এটা কিন্তু আহ্বান নীতি মেনে চলে নাই। এই ইলেকট্রন বিন্যাসটা কুমিয়াম ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আহ্বান নীতি মেনে চলে নাই, যার কারণে এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আমি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যখন দেখাবো তখন আবার এটা আসবে, তখন কিন্তু এটা আমি আবার দেখাবো তোমাদেরকে। কারণ হলো এখানে আমরা জানি অরবিটালগুলো যদি অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ পূর্ণ থাকে তাহলে সেটার স্থায়িত্ব বেশি হয়। যেমন কি এস অরবিটাল কটা, একটা, এখানে একটা অথবা 2টা ইলেকট্রন থাকতে পারবে। ডি অরবিটাল, এটা যদি এস অরবিটাল হয়, আর ডি অরবিটাল হলো 5টা, 1 2 3 4 5 ডি অরবিটাল। তাহলে প্রথমে এক স্পিনে, আমরা আগে ক্লাসে দেখাইছিলাম তোমাদেরকে যে এক স্পিনে হুন্ডেনের অনুসারে প্রথমে ঢুকবে। যদি এর এক স্পিনে ঢুকে তারপর ওটা কি দ্বিতীয় অপোজিট স্পিনে ঢুকবে, বিপরীত স্পিনে ঢুকবে। যদি এরকম ইলেকট্রন বিন্যাস থাকে তাহলে এটা স্থায়িত্ব বেশি, অথবা তারপর স্থায়িত্ব হবে যদি এরকম থাকে 1 2 3 4 5 এরকম যদি থাকে তাহলে স্থায়িত্ব বেশি। এটার জন্য সবগুলো অরবিটালে কি ইলেকট্রন পূর্ণ থাকে, আর এটা গুলো সবগুলো হলো অর্ধপূর্ণ, এটাও স্থায়িত্ব। এটার পরে এটা হলো সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপরে হলো সব স্থিতিশীল এটা। তার কারণে এটার একটা যুক্তি আছে, কারণ হলো এখানে 4s 3d5, তাহলে এটা কি আছে এরকমভাবে আছে, যার কারণে এটা স্থায়িত্ব বেশি। এই জন্য এটা ব্যতিক্রম ইলেকট্রন, এটা আহ্বান নীতি মেনে চলে না, এটা কিন্তু পরীক্ষাও আসে। তাহলে আমরা ক্রোমিয়াম দেখলাম,
ক্রোমিয়ামের পরে আমরা যাই ম্যাঙ্গানিজ 25 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তারপরে ম্যাঙ্গানিজের পরে আসছে তোমার আয়রন 26 1s, আমি এগুলো ডট ডট দিয়ে যাই 3d7 4s2। তারপরে কোবাল্ট 27 3d8 4s2। তারপরে হলো কপার, এটা আমি একটু উপরে লিখি কারণ এটাও একটা ব্যতিক্রমী ইলেকট্রনিক বিন্যাস, এটাকেও তোমার ভালো করে মনে রাখতে হবে। কোপাল্টের পরে হলো নিকেল 28 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3d9 7 8 10 28 কি করবো, তো 27 হবে। তাহলে এটা হবে 3d8 4s2। তারপর কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এইটাও ব্যতিক্রম 3d10 4s1। কারণ ব্যতিক্রম এটা কি 4s খালি রেখে 3d-তে চলে গেছে, এই জন্য এটাও ব্যতিক্রম। তাহলে এটাও মনে রাখতে হবে কি কপারটা। তারপরে জিঙ্ক 30 1s 3d10 4s2। তাহলে এইখানে এই ইলেকট্রনিক বিন্যাসগুলো, এই যে আমি 10টা ইলেকট্রনিক বিন্যাস লিখলাম 3d এর এই ইলেকট্রনিক বিন্যাসও এই 10টা মৌলের নাম ইলেকট্রনিক বিন্যাস মনে রাখতে হবে এবং ইলেকট্রনিক বিন্যাস সঠিকভাবে জানা থাকতে হবে, ঠিক আছে। তাহলে 3d গেল, এবার 4d-তে আসো। 4d মৌলগুলো ইলেকট্রনিক বিন্যাস তোমরা উপনীত অনুসারে করবে, এখানে অনেক ব্যতিক্রম ধর্মী ইলেকট্রনিক বিন্যাস আছে, যার কারণে এই মৌলগুলো শুধু আমি লিখে দিই। আর এই ব্যতিক্রম ইলেকট্রনিক বিন্যাস লেখার সময় এগুলো তোমাদের দেখাই দিব, শুধু মৌলগুলো কি আমি একটু লিখে দিই 4d-র মৌলগুলো কি কি হবে। তাহলে 4d-র মৌলগুলো হলো, মৌলগুলো মনে রাখতে হবে 4d হলো ইট্রিয়াম, যেটা হলো 39। তারপর হলো নিউবিয়াম 40। তারপর হলো জার্কোনিয়াম 41। তারপর মোলিবডেনাম 42। তারপর হলো 43 টেকনিসিয়াম 43। তারপরে 43 তারপর হলো রুথিয়াম 44। তারপরে রুথিয়ামের পরে হলো RH, এটাকে বলা হয় রুডিয়াম। তারপরে এটা হলো 45। 46 হলো প্যালাডিয়াম 46। তারপর হলো সিলভার 47। তারপর হলো ক্যাডমিয়াম 48। এই 10টি মৌল 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টি মৌল হলো 4d ব্লকের মৌল। তাহলে এই মৌলগুলোর ইলেকট্রনিক বিন্যাস জানা থাকতে হবে। এইগুলো তো অনেকগুলো ইলেকট্রনিক বিন্যাস ব্যতিক্রম আছে, এগুলো আমি তোমাদের ব্যতিক্রম ইলেকট্রনিক বিন্যাস 19টা আলাদাভাবে লিখে দিব, লেখার সময় আমি এগুলো তোমাদের দেখাই দিব। তাহলে এই জিনিসগুলো আমার জানতে হবে। তাহলে আমরা এস ব্লক মৌল শিখলাম কটি, 14টি। পি ব্লক মৌল দেখলাম কি 36টি। তাহলে 14 36 50, আর এখানে দেখলাম কি 10 10 20। তাহলে 50 আর 20 কত হয়
50 20 70, তাহলে 70টি মৌল কিন্তু আমি মোটামুটি আমাকে জানাই থাকতেই হবে। তারপরে কিছু কিছু মৌল আছে যেগুলো জানতে হবে, এগুলো আমি যখন পিরিয়ডিক টেবিল দেখাবো এবং ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস যখন লাগবো তখন আমি ওইগুলোকে দেখাই দিব। তাহলে এবার যাই অ্যাপ ব্লক মৌল। অ্যাপ ব্লক মৌলগুলা 2 ইলেকট্রন বিন্যাস কিরকম হয় দেখো। এটা হলো N-2F 1 থেকে 14, তারপরে N-1D 0 1 2 NS2। তাহলে অ্যাপ ব্লকের মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হবে N-2 1 থেকে 14, N-1D 0 1 2 আর NS2। এটা হলো সর্ববহিষ্ঠ শক্তিশালী ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে অ্যাপ ব্লক মৌলের। অ্যাপ ব্লক মৌল আরম্ভ হয় ষষ্ঠ পর্যায় থেকে, 2টা অ্যাপ ব্লক মৌল থাকে। ষষ্ঠ পর্যায় থেকে এটা গেলে N এর মান হবে কত? N এর মান সমান 4 আর N এর মান সমান 6 এবং 7। N এর মান যখন 6 এবং 7 হবে তখন থেকে কি অ্যাপ ব্লক মৌলগুলো আরম্ভ হবে। অ্যাপ ব্লক মৌলগুলোর এই যে 7 যেটা F এর মান যখন মানে 7 নম্বর পর্যায়ে যে অ্যাপ ব্লক মৌলটা হবে সে মৌলটা সবগুলো 32, সেই 14টা মৌল সবগুলো তেজস্ক্রিয় মৌল, যার কারণে ওইগুলো আমরা ইউরেনিয়াম ছাড়া বাকিগুলো জানার খুব একটা প্রয়োজন নেই। ইউরেনিয়ামটা যেহেতু ইউরেনিয়াম এত মূল্যবান ধাতু, যেই ধাতু যার কাছে থাকবে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। এই জন্য ইউরেনিয়ামটা আমরা জানাটা খুব জরুরি। আর বাকিগুলো সবই তেজস্ক্রিয় মূল। তেজস্ক্রিয় মূল নিয়ে কাজ করা অত্যন্ত কি ঝামেলার জিনিস। ওইখান থেকে তেজস্ক্রিয়তা নির্গত হওয়ার কারণে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য ওইগুলো নিয়ে খুব একটা আলোচনা বা কেমিস্ট্রির ভিতরে বেশি নিয়ে সব জায়গায় এটা নিয়ে কথা বলা যায় না এবং সব জায়গায় কাজও করা যায় না। তাহলে অ্যাপ ব্লকের মৌল ইলেকট্রন বিন্যাসটা কী হবে, আমরা একটা মৌল দেখি, শুধু একটা মৌলই দেখবো, তারপরে যেগুলো ব্যতিক্রম এগুলো দেখবো। তাহলে অ্যাপ ব্লক মৌল আরম্ভ হয় 58 দ্বারা। 58 যে মৌলটা সেটা হলো সিজিয়াম, সিরিয়াম। 58 যে মৌলটা সেটা হলো সিরিয়াম অ্যাপ ব্লক মৌল। এটা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি আমরা। 1s2 2s2, এটা আমি আহ্বানিত অনুসারে করতেছি তোমাদের বোঝার জন্য। 1s2 2s2 2p6, 3s2 3p6, তারপরে 4s2 3d10 4p6, তারপরে 5s2 4d10 5p6, তারপরে কি আছে 6s2, তারপরে is 4f2। তাহলে দেখো এখানে 58টা মৌল। আমি কিন্তু এটা আহ্বানীতি অনুসারে লিখেছি, কারণ হলো আহ্বানীতি অনুসারে না লাগলে তুমি এই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। আহ্বানীতি লেখে পরবর্তী মধ্যে তোমরা কি করবে, সাজাবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এটা কিন্তু আমি পরবর্তী সাজাই নিয়ে কী হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। প্রথমে আহ্বানীতি অনুসারে সাজাবে, লিখবে, লেখার পর তারপর অরবিটালের কি অনুসারে সাজাবে, sp-df সাজাবে, তারপরে 3d10, 4s2, তারপরে 4p6 4d10, তারপরে 4f2, তারপর হলো কি এখানে যেহেতু 4f2 5d একটা রয়ে গেছে এটা হবে কি 0, তাহলে আমরা লিখি 5d 0, তারপরে কি আছে 6s2। আমরা এই সংজ্ঞা অনুসারে মানে সাধারণ যে আমরা ইলেকট্রন বিন্যাস লিখছি সে অনুসারে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা হলো অ্যাপ ব্লক মৌলের কি বইয়ের মধ্যে তোমরা যেভাবে পাবা এইভাবে অ্যাপ ব্লক মৌলগুলোকে তোমরা পেয়ে যাবা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে সর্বশেষ যে ইলেকট্রনটা এখানে যে 58তম ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, এফ অরবিটাল প্রবেশ করছে, এই জন্য এটা অ্যাপ ব্লক মৌল। আগেরগুলো কি ডি অরবিটালে প্রবেশ করছিল কি সর্বশেষ ইলেকট্রনটা, এই জন্য ডি ব্লক মৌল। তারপরে পি অরবিটালে সর্বশেষ মৌলটা প্রবেশ করলে সেটা হলো পি ব্লক মৌল, আর এস অরবিটালে সর্বশেষ মৌল ইলেকট্রনটা প্রবেশ করলে এটা হলো এস ব্লক মৌল। তাইলে আমরা ইলেকট্রনের প্রবেশ সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে ওইটার উপর নির্ভর করে আমরা কি
মানে ইলেকট্রনগুলো কোন অরবিটালে প্রবেশ করে সেটার উপর ভিত্তি করে আমরা এরকম যেহেতু 4টে অরবিটাল আছে sp-df, এরকম আমরা sp-df এইভাবে আমরা কি 118টি মৌল পেয়ে গেছি। এখানে থাকবে 32টি, এখানে আমরা পাবো কত 14 দুগুণে 28টি মৌল পাবো, কিন্তু এখানে 28টি মৌল না পাই, এখানে কি 27টি মৌল করা হয়েছে। কেন করা হয়েছে এটা আমি তোমাদের সময় পেলে বুঝাই দিব। এখানে 28টি মৌল থাকার কথা ছিল, এখানে আসে 27টি। আর ডি ব্লক মৌল থাকার কথা ছিল কত, ডি ব্লক মৌল থাকার কথা ছিল কত 40টি, 4টে ডি ব্লক মৌল 40টি, কিন্তু এখানে আছে কি 41টি। 40 থাকার কথা ছিল, আছে 41টি, কারণ ওই 27টা 28তে এখানে চলে আসছে। এটা কেন আসছে এটাও আমি তোমাদেরকে সময় পেলে ক্লাসের পরবর্তীতে আমি দেখাই দেবো। এখন আসো আমরা যেহেতু এস ব্লক মৌল পাইলাম, পি ব্লক মৌল পাইলাম, ডি ব্লক মৌল পাইলাম, এফ ব্লক মৌল পাইলাম, এখন এই মৌলগুলোকে আমরা পর্যায় সারণীতে কীভাবে আমরা বার করি। পর্যায় সারণী হলো রসায়নের চাবি। তুমি যদি চাবি তোমার হাতে থাকে তাহলে তুমি চাবি খুলে যা ইচ্ছে তা করতে পারবে। এই জন্য আমি এই ইলেকট্রনিক বিন্যাস মৌলগুলোর নাম আমি তোমাদের লিখে দিছি। এগুলো তোমাদের মনে রাখতে হবে, যে যেভাবে পারো এগুলো মনে রাখতে হবে। কিছুটা বুঝে ইলেকট্রনিক বিন্যাস বুঝেই করতে হবে, আর বাকিগুলো তোমাকে প্র্যাকটিস করলে তোমাদের এটাকে আয়ত্তে চলে আসবে। এইভাবে 70 থেকে 90টা মৌলের পারমাণবিক সংখ্যা সহ ইলেকট্রনিক বিন্যাস সহ মৌলগুলা তোমার জানা থাকতে হবে। তাহলে আমরা এফ ব্লক মৌল পেলাম। এখন আমরা পিরিয়ডিক টেবিলে চলে যাব। যেহেতু আমরা 4টা কি ব্লকে মৌলগুলোকে ভাগ করে আমরা 4টা ব্লকে 118টা মৌল পেয়ে গেছি। এখন 18টা মৌলকে 118টা মৌলকে আমরা পিরিয়ডিক টেবিলে ফেলে আমরা এটার ধর্ম, বিক্রিয়া, এটা যা যা গুণ আছে সেগুলো আমরা কি ওইখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে এবার আসো পিরিয়ডিক টেবিল। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আধুনিক পিরিয়ডিক টেবিলকে যেটা সর্বাধুনিক পিরিয়ডিক টেবিল যেটা, সেটাকে আমরা কি 18টি গ্রুপ এবং 60টি পর্যায়ে ভাগ করেছি। এবং 18টি গ্রুপ এবং 60টি পর্যায়ে যে ভাগ করা হলো এটা কিসের উপর, এই যে আউপর নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করছি, এই আউপর নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করেই আমরা কি এই পর্যায় সারণীটাকে তৈরি করা হয়েছে। কে এটা মেনলি বোর এটার উপর বেশি কাজ করছে। তাহলে দেখো আমরা তাহলে পর্যায় সারণীটা একটু আমরা দেখি কীরকম পর্যায় সারণীটা হয়। এই দেখো মোটামুটি আধুনিক পর্যায় সারণীর শেপটা এরকম। তাহলে এখানে থাকবে এই যে জায়গাটা দেখো, এখানে থাকবে এস ব্লক মৌল, এখানে থাকবে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, আর এখানে থাকবে পি ব্লক মৌল। তাহলে আধুনিক পর্যায় সারণীতে মাঝে থাকবে ডি ব্লক মৌল, প্রথমে থাকবে এস ব্লক মৌল, আর সবার সাথে থাকবে পি ব্লক মৌল। এবং আমরা এফ ব্লক মৌলটাকে এখানে লিখি নাই, কারণ এফ ব্লক মৌলগুলোর ধর্ম সবগুলোই এক। এই জন্য সবগুলো কি 1D যেটা D1 যে গ্রুপটা 3 নম্বর গ্রুপ সেইখানে রাখা হবে। এই জন্য এটাকে আমরা লিখতে পারি ডি প্লাস কি এফ প্লাস ডি ব্লক মৌল কি এই জায়গায় থাকবে। এফ প্লাস মৌলগুলো এফ ব্লক মৌলগুলোকে একটা গ্রুপে স্থান দেওয়া হয়েছে, আর ডি ব্লক মৌলগুলোকে কি 10টা গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে D1-এর যে D1 যে মৌলগুলো থাকবে আর এফ ব্লকের মৌলগুলো ধর্ম একই রকম। এই জন্য এটাকে এই একই ডি ব্লকের আগেই এই 3 নম্বর গ্রুপে এগুলো স্থান দেওয়া হবে, আর পি ব্লক মৌলগুলো এইভাবে রাখবো। তাহলে এখানে আমরা গ্রুপ কিন্তু আমরা এখনো ভাগ করিনি। আগে আমরা পর্যায়টা দেখে নিই, এই যে পর্যায় সারণীর পর্যায়টা কীরকম হবে আমরা দেখি, তারপর আমরা মৌলগুলোকে এখানে ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তি করে আমরা সাজাই এটা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। কোন গ্রুপ কোন পর্যায়ে আমরা এটা ইলেকট্রনিক বিন্যাসের ভিত্তি করে নির্ণয় করব। তাহলে আমরা দেখো এইখানে আমরা 7টা পর্যায়ে ভাগ করতেছি। 7টা পর্যায়ে আমরা দেখো 7টা পর্যায়ে আমরা ভাগ করি।
6 তাহলে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 7টি পর্যায় এবং 18টি গ্রুপে বিভক্ত করেছি। এটা হলো বোরের পর্যায় সারণী, সর্ব লেটেস্ট যে পর্যায় সারণী, সেটাকে আমরা এইভাবে আমরা দেখেছি যে কি এখানে থাকবে সর্ব বামে থাকবে এস ব্লক মৌল, মাঝখানে থাকবে ডি ব্লক মৌল, আর সর্ব কি ডানে থাকবে পি ব্লক মৌল। এবং এইগুলো কীভাবে করা হয়েছে, আমরা যে একটু আগে যে আহ্বানিত অনুসারে ইলেকট্রন বিন্যাসগুলো সাজাইছি ওই অনুসারেই কিন্তু এই পিরিয়ডিক টেবিলগুলো সাজা হয়েছে। তাহলে প্রথমে যে 1 নম্বর পর্যায়, সে যেটা কি সে 1 নম্বর পর্যায়ে সে 2টা ইলেকট্রন থাকবে, সেটি প্রথম যেটা আমরা লিখেছিলাম কি 1s, তাহলে এটা প্রথম পর্যায়। তাহলে দ্বিতীয় পর্যায়ে কী হবে 1s2, তাহলে দ্বিতীয় পর্যায়ে হবে 2s2 2p6, তাহলে এখানে কি 8, এখানে কি 2। তাহলে প্রথম পর্যায়ে যে 2টা যে পর্যায়টা এটা হলো খুব সংক্ষিপ্ত পর্যায়, এটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। সংক্ষিপ্ত পর্যায়, অতি সংক্ষিপ্ত পর্যায়, এটা হলো সংক্ষিপ্ত পর্যায়। এটাও সংক্ষিপ্ত পর্যায়। তাহলে এটা হলো অতি সংক্ষিপ্ত পর্যায়, আর এই 2টা হলো সংক্ষিপ্ত পর্যায়। এখানে থাকবে 2টি মৌল, এখানে থাকবে 8টি মৌল, এখানে থাকবে 8টি মৌল, আর এটা হলো দীর্ঘ পর্যায়। এখানে থাকবে 18টি মৌল, এটাও দীর্ঘ পর্যায়। এখানেও থাকবে 18টি মৌল, এখানে হলো অতি দীর্ঘ পর্যায়। এখানে থাকবে 32টি মৌল, এখানেও অতি দীর্ঘ পর্যায়। এখানে থাকবে 32টি মৌল। তাহলে এই যে পর্যায়টা ভাগ করা হলো কি আহ্বান নীতি অনুসারে যে ইলেকট্রনগুলো যে প্রতিটা অরবিটালে প্রবেশ করে সে অনুসারেই কিন্তু এখানে পর্যায়টা ভাগ করা আছে। এই যে 7টা পর্যায় 1s, প্রথমটা 1s, দ্বিতীয়টা হলো 2s 2p, তৃতীয় হলো 3s 3p, চতুর্থ হলো 4s 3d 4p, পঞ্চমটা হলো 5s 4d 5p, ষষ্ঠটা হলো 6s 4f 5d 6p, এবং সপ্তমটা হলো 7s 5f 6d 7p। তাইলে আমরা যে আহ্বানিত 7টা পর্যায়ে কীভাবে ভাগ করা হয়েছে, আমরা যে ইলেকট্রন বিন্যাস লিখেছিলাম আগে কি 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d তারপরে 7p। এটাই কিন্তু ছিল আমাদের আহ্বায়ক কি নীতিটা, এটাই ছিল আমাদের আহ্বায়ক নীতিটা। তাহলে এই যে আহ্বায়ক নীতিটা যে আমরা লিখেছি ওই আহ্বায়ক নীতি অনুসারে কিন্তু আবার এই পর্যায়টাকে আমরা ভাগ করেছি। তাহলে এরকম 7টা পর্যায়ে
এবং 18টা গ্রুপ। তাহলে এখানে 18টা গ্রুপে আমরা বিভক্ত করি। দেখো তাহলে 18টা গ্রুপে ভাগ করো। এই তো আমরা এখন এখানে হবে 10টা। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হলো। তাহলে গ্রুপগুলা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 13 12 13 14 15 16 17। তাহলে 17, তাহলে 18। তাহলে 18টা গ্রুপ এবং 7টা পর্যায়ে আমরা মৌলগুলোকে ভাগ করেছি। এখন দেখো এই প্রতিটা মৌলই এখন যে পর্যায় সারণীর উপর ভিত্তি করে কিন্তু মৌলগুলোর ধর্ম একই রকম হবে। আমরা জানি আধুনিক পর্যায় সূত্র কি, মৌলগুলোর ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্মগুলা কি তার মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, মৌলের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে পর্যায়ক্রমে কি পুনরাবর্তিত হয়। তাহলে আমরা এখন প্রতিটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে এটা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। কীভাবে করতে হয় আমরা এখন দেখি। হ্যাঁ, তাহলে আমরা একটা মৌল নিই। মনে করো 87 একটা মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে এই মৌলটা 87 যে মৌলটার, সেই মৌলটার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করবে। 87 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে। 87 যে মৌলটি, এটার ক্যাটা মৌল ফ্রান্সিয়াম, এটা বড় মৌলই নিলাম জানো তোমাদের কি, এটা পুরাটার জন্য তুমি বুঝতে পারো। তাহলে 87 যে মৌলটার এটা ফ্রান্সিয়াম, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা এখানে যেহেতু করা আছে আমরা এখানে বসাই দিচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10 5p6 6s2 4f14 5d10, তারপরে 6p6, তারপরে হলো এইটা, এই জিনিসগুলো আমার আর লাগবে না, তাহলে এটা আমি মুছে ফেলি। তাহলে এইগুলো 7। তো দেখো এখানে এই যে আমরা 87 যে ফ্রান্সিয়াম যে মৌলটা, সেটা দেখো সর্ববাহিরের শক্তি স্তরে কি S1-এ একটা ইলেকট্রন প্রবেশ করেছে, যার কারণে এটার মৌলটা হবে কি S ব্লক মৌল। তাহলে S ব্লক মৌলগুলো সাধারণ বিন্যাসে আমরা কি দেখেছিলাম, NS1, N এর মান কি 1 থেকে কি 7 পর্যন্ত হতে পারে। তাহলে এটা N এর মান কি 7 আছে। তাহলে যেহেতু এটা N এর মান 7, তাহলে এটা কি পর্যায় কত, এই ফ্রান্সিয়াম মৌলটার পর্যায় হলো 7 নম্বর পর্যায়। পর্যায় নম্বর হলো 7। তাহলে গ্রুপ নির্ণয় করবে কিভাবে, গ্রুপ নির্ণয় করতে হয় NS মৌলের যে উপরে যে সংখ্যা সেইটাই গ্রুপ। যেহেতু এটা একটা মূল আছে তাহলে এটা 1 নম্বর গ্রুপ। যদি NS2 হইতো তাহলে 2 নম্বর গ্রুপ হইতো। যেহেতু এটা NS1 তাহলে এটা গ্রুপ কত
গ্রুপ হলো 1। তাহলে মূল্যটা কোথায় পড়বে? তাহলে 7 নম্বর পর্যায়ে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে ফ্রান্সিয়াম মূল্যটা থাকবে কোথায়? এইখানে 7 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপ, যেহেতু এটা 1 নম্বর গ্রুপ। তাহলে আমরা কি এইভাবে আমরা কি প্রতিটা মৌলরই আমরা এটার ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি। তাহলে NS মৌল নির্ণয়ের জন্য হলো এটা। যদি NP মৌল হয় এগুলো তোমরা বাসায় করবে, আমি শুধু দেখাই দিচ্ছি, এগুলো আর আমি করে দিচ্ছি না, তোমরা আমি শুধু দেখা দিচ্ছি। তাহলে যদি পি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে যদি এরকম হয় NS2 NP1, যদি এরকম হয় তাহলে এটা এরকম যদি মৌলটা বাইরের শক্তিশালী ইলেকট্রনটা পাও, তাহলে এটার ক্ষেত্রে কী যোগ করতে হবে? 10 প্লাস কি সর্ববহিষ্ঠ শক্তিস্তরের সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্ববহিষ্ঠ ইলেকট্রন সংখ্যার সাথে কি যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। 10 প্লাস সর্ববহিষ্ঠ ইলেকট্রন সংখ্যা। যদি NS2 NP, যদি পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে, যদি ডি অরবিটাল সর্বশেষ ইলেকট্রন করে, তাহলে কি হবে? N-1 ডি 1 থেকে 10 প্লাস NS1 থেকে 2। তাহলে ডি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ না থাকে, তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে, প্লাস এনের যে ইলেকট্রন থাকবে এসে যে সেটা যোগ করতে হবে, যে গ্রুপ হবে সেটা। ডিতে যদি 10টা থাকে তাহলে, আর এনে যদি 2টা থাকে তাহলে 12টা, তাহলে 12 নম্বর গ্রুপে মৌল হলে এইখানে পড়বে। আর পর্যায়ে যেটা সামনে যে সংখ্যাটা থাকবে এনের মান যেটা হবে সেটা তত পর্যায়ে হবে। যদি পি ডি, তাহলে এফ অরবিটালের ক্ষেত্রে তোমার ওইটা সহজ নিয়ম, ওইটা বেশি ঝামেলা নাই। N-2 F, তারপরে কি N-1 ডি 0 1 2 আর NS2, এগুলো সবগুলোরে কি এই 3 নম্বর পর্যায়ে দিতে হবে। অ্যাপ্লব মূল্য সবগুলো কি 3 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়। এটার জন্য আর আলাদা কোনো গ্রুপ প্রয়োজন হয় না, আর কোনো আলাদা। এই জন্যই S ব্লক মূলগুলোকে সবগুলোকে এই 3 নম্বর গ্রুপে স্থান দেওয়া হবে। 3 নম্বর গ্রুপে 4 নম্বর পর্যায়ে 5 এইখানে অ্যাপ্লব মূলগুলো থাকবে, এখানে অ্যাপ্লব মূলগুলো থাকবে, এখানে অ্যাপ্লব মূলগুলো থাকবে। তাহলে আগামী ক্লাসে আমরা এই ক্লাস আজকে এখানে শেষ করছি, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, সময়ের কারণে আজকে আর আমরা শেষ করতে পারছি না বা আগে সামনে যেতে পারছি না। আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার আরম্ভ করব। তোমরা সবাই ভালো থেকো, যে যেখানে আছো নিরাপদে থাকো, বাসায় থাকো। আর আমরা যে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো সঠিকভাবে ফলো করার চেষ্টা করো। যদি তোমরা ক্লাসগুলো সঠিকভাবে ফলো করো, আশা করি এই প্যান্ডেমিক অবস্থায় তোমরা কি ভালো পরীক্ষায় ভালো করতে পারবে এবং ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।